আমাদের চারপাশের এই যে জগৎ, এই যে সবকিছু আমরা দেখছি, ছুঁয়ে দেখছি, এগুলো আসলে কি দিয়ে তৈরি? চলুন আজ এই রহস্যের গভীরে যাওয়া যাক, একেবারে কণার স্তর থেকে। ফাইনাল স্টাডির আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আমাদের চারপাশের পদার্থ নিয়ে আলোচনা করব। এই যে দেখুন, আমাদের চারপাশে কত কি রয়েছে, যে বাতাসে আমরা শ্বাস নিই, যে খাবার খাই, জল, মেঘ, এমনকি বহু দূরের ওই তারাগুলো, এই সব কিছুকেই বিজ্ঞানীরা একটাই নামে ডাকেন, আর সেটা হলো পদার্থ। খুব সহজ করে বললে, যে কোনো জিনিসের যদি ভর থাকে আর সেটা যদি কিছুটা জায়গা নেয়, সেটাই হলো পদার্থ। বেশ, তাহলে তো বোঝা গেল পদার্থ কি। কিন্তু প্রশ্নটা হলো, এই পদার্থ জিনিসটা নিজে কি দিয়ে তৈরি? এই প্রশ্নটা কিন্তু বিজ্ঞানীদের বহু বহু বছর ধরে ভাবিয়েছে। চলুন এই রহস্যটাই আজ ভেদ করা যাক। একটা সময় এই নিয়ে দুটো বড় দল ছিল। একদল ভাবতেন পদার্থ হলো একটা কাঠের টুকরোর মতো, মানে একটানা, যার মধ্যে কোনো ফাঁক নেই। আর অন্য দলের মতো ছিল, না, পদার্থ আসলে বালির মতো, অসংখ্য ছোট ছোট কণার সমষ্টি। আপনার কি মনে হয় কোনটা ঠিক? এই সহজ পরীক্ষাটা দেখলেই কিন্তু উত্তরটা একদম পরিষ্কার হয়ে যায়। ভাবুন তো, যখন আমরা এক গ্লাস জলে চিনি বা নুন মেশাই, ওটা তো গুলে গিয়ে অদৃশ্য হয়ে যায়, তাই না? কিন্তু জলের লেভেলটা কি খুব একটা বাড়ে না? এর মানে কি? এর মানে হলো জলের কণাগুলোর মধ্যে ফাঁকা জায়গা ছিল, আর নুনের কণাগুলো সেই ফাঁকা জায়গাতেই গিয়ে বসে পড়েছে। তার মানে একদম পরিষ্কার, পদার্থ আসলে অসংখ্য কণা দিয়েই তৈরি। তো এটা তো বোঝা গেল যে পদার্থ কণা দিয়ে তৈরি। কিন্তু এই কণাগুলো, এদের চরিত্রটা কেমন? চলুন এবার এদের কিছু অবাক করা বৈশিষ্ট্য জেনে নেওয়া যাক। আচ্ছা, এই যে কণার কথা আমরা বলছি, এগুলো আসলে কতটা ছোট হতে পারে? আমাদের কল্পনারও কি বাইরে? এই পরীক্ষাটা একবার দেখুন। এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মাত্র কয়েকটা ক্রিস্টাল বা দানা জলে মেশানো হলো। জলটা পুরো রঙিন হয়ে গেল। এবার ওই রঙিন জল থেকে একটুখানি নিয়ে আবার পরিষ্কার জলে মেশানো হলো। দেখুন, সেই জলটাও রঙিন হয়ে গেল। এভাবে বারবার করার পরেও কিন্তু জলের মধ্যে হালকা রঙটা থেকেই যাচ্ছে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, মাত্র কয়েকটা দানা দিয়ে প্রায় 1000 লিটার জলকে রঙিন করে ফেলা যায়। ভাবতে পারেন এর থেকে কি প্রমাণ হয়? এটাই যে ওই ছোট্ট কয়েকটা দানার মধ্যে লাখ লাখ কোটি কোটি কণা লুকিয়ে আছে, যা আমরা খালি চোখে ভাবতেও পারি না। তাহলে মোটমাট আমরা কণাগুলোর 3টে দারুণ বৈশিষ্ট্য পেলাম। 1, এদের মধ্যে ফাঁকা জায়গা থাকে, যেটা আমরা নুন জলের পরীক্ষায় দেখলাম। 2, এরা কিন্তু এক জায়গায় স্থির হয়ে বসে থাকে না, সমানে ছোটাছুটি করছে। আর 3 নম্বর হলো, এরা একে অপরকে একটা শক্তি দিয়ে টেনে ধরে রাখে, একটা আকর্ষণ বল কাজ করে। এই 3টে বৈশিষ্ট্যই কিন্তু পদার্থের সব খেলার মূল কারণ। এখন প্রশ্ন হলো, এই যে 3টে বৈশিষ্ট্যের কথা বললাম, এগুলোর সাথে আমাদের চারপাশের কঠিন তরল বা গ্যাসের সম্পর্কটা কোথায়? চলুন সেটাই এবার জেনে নিই। ব্যাপারটা খুব সহজ। কণাগুলোর মধ্যেকার এই আকর্ষণ বল আর তাদের ছোটাছুটি শক্তির ওপর নির্ভর করেই পদার্থের বিভিন্ন অবস্থা তৈরি হয়। যেমন ধরুন, কঠিন পদার্থে কণাগুলো একদম গায়ে গায়ে লেগে থাকে, তাই তাদের নির্দিষ্ট আকার আছে। তরলে এরা একটু ছাড়া ছাড়া থাকে, আর গ্যাসে তো এরা প্রায় মুক্ত পাখির মতো ঘুরে বেড়ায়। এই টেবিলটা দেখলে বিষয়টা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আর আয়তন দুটোই আছে, কারণ কণাগুলো খুব শক্তিশালী আকর্ষণে বাধা। তরলের নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু আকার নেই। যে পাত্রে রাখা হয় সেই আকার নেয়, কারণ কণাগুলো নড়াচড়া করতে পারে। আর গ্যাসের কথা তো ছেড়েই দিন, এর না আছে নির্দিষ্ট আকার, না আছে আয়তন। কণাগুলো স্বাধীনভাবে ছোটাছুটি করে, তাই একে খুব সহজে চাপ দিয়ে ছোট জায়গাতেও ভরে ফেলা যায়। আচ্ছা, বরফ কি সারা জীবন বরফই থাকে? বা জল কি সারা জীবন জল? একদমই না। পদার্থের এই অবস্থাগুলো কিন্তু বদলাতে পারে। তাহলে আসল প্রশ্নটা হলো, পদার্থ কি তার অবস্থা পরিবর্তন করতে পারে? অবশ্যই পারে, আর এই ছবিগুলোই তার প্রমাণ। ভাবুন, আমরা বরফকে গরম করছি। তাপ দেওয়ার ফলে কণাগুলোর শক্তি বেড়ে যাচ্ছে, আর ওরা আরও জোরে কাঁপতে শুরু করছে। একসময় ওরা নিজেদের আকর্ষণ বল কাটিয়ে একে অপরের থেকে দূরে সরে গিয়ে তরল, মানে জলে পরিণত হয়। জলকে আরও তাপ দিলে কি হবে? তখন কণাগুলো আরও শক্তি পেয়ে গ্যাস বা বাষ্প হয়ে উড়ে যাবে। বিজ্ঞানের ভাষায়, যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে তরলে পরিণত হয়, তাকেই একটা সুন্দর নাম দেওয়া হয়েছে, গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট। যেমন বরফের ক্ষেত্রে আমরা সবাই জানি, সেটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস বা 273.15 কেলভিন। ব্যাপারটা কিন্তু একটা চক্রের মতো। তাপ দিলে কঠিন গলে তরল হয়, তরল ফুটে গ্যাসে পরিণত হয়। আবার ঠান্ডা করলে ঠিক তার উল্টোটা ঘটে, গ্যাস থেকে তরল, আর তরল জমে কঠিন। এটা একটা চলতেই থাকা প্রক্রিয়া।
তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? এই যে আমাদের চারপাশের জগৎ, যাকে আমরা এত শান্ত, এত স্থির বলে মনে করি, কণার জগতে ডুব দিলে দেখা যায় সেখানে আসলে কিছুই স্থির নয়। এই টেবিল, এই দেয়াল, জল, সবকিছুর ভেতরেই কণাগুলো অনবরত কাঁপছে, দৌড়াচ্ছে, একে অপরকে টানছে। কি অদ্ভুত, তাই না?